বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইদুল ইসলাম, প্রভাষক প্রাণীবিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। আমাদের আজকের পাঠ পরিচিতি এসএসসি বায়োলজি প্রথম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে জীবন পাঠ। আলোচ্য বিষয় হচ্ছে জীববিজ্ঞান ও এর শাখাসমূহ। প্রথম অধ্যায় থেকে এটি আমাদের প্রথম ক্লাস। আজকের ক্লাসের শিক্ষণফল অর্থাৎ আজকের ক্লাস থেকে শিক্ষার্থীরা জীববিজ্ঞান কী তা বলতে পারবে, জীববিজ্ঞানের শাখাসমূহের নাম বলতে পারবে, ভৌত জীববিজ্ঞানের বর্ণনা করতে পারবে এবং ফলিত জীববিজ্ঞানের বর্ণনা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, বলো তো দেখি নিচের ছবিগুলো কিসের? প্রথম ছবিতে তোমরা একটি উদ্ভিদ দেখতে পাচ্ছ, দ্বিতীয় ছবিতে একটি প্রাণী দেখতে পাচ্ছ। উদ্ভিদ ও প্রাণী নিয়ে বিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় তোমরা নিশ্চয়ই জানো, সেই শাখাটির নাম হচ্ছে জীববিজ্ঞান। আমরা এ পর্যায়ে জেনে নেব বায়োলজি বা জীববিজ্ঞান কী। বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবনিক ক্রিয়া এবং জীবনধারণ সম্পর্কে সম্যক বৈজ্ঞানিক জ্ঞান পাওয়া যায় তাকে জীববিজ্ঞান বা বায়োলজি বলে। বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দ বায়োস যার অর্থ জীবন এবং লোজোস যার অর্থ জ্ঞান এর সমন্বয়ে গঠিত। জীববিজ্ঞানের জনক কে? তোমরা জানো জীববিজ্ঞানের জনক হচ্ছেন গ্রিক দার্শনিক এরিস্টটল। চিত্রে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন এরিস্টটল। গ্রিক দার্শনিক এরিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়। এ পর্যায়ে আমরা জীববিজ্ঞানের শাখাগুলো সম্পর্কে জানব। জীবের ধরন অনুসারে জীববিজ্ঞানের দুটি শাখা রয়েছে, একটি হলো উদ্ভিদ বিজ্ঞান, অপরটি হলো প্রাণীবিজ্ঞান। জীবের বিভিন্ন দিক অনুসারে জীববিজ্ঞানের দুটি প্রধান শাখা রয়েছে। শাখা দুটি হচ্ছে ভৌত বা মৌলিক জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, সেই শাখাগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আমরা প্রথমেই জেনে নেব ভৌত জীববিজ্ঞান কী। জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলে। ভৌত জীববিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে, আমরা এক নজরে শাখাগুলো একটু দেখে নেব। ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো হচ্ছে অঙ্গসংস্থান বিদ্যা, শ্রেণীবিন্যাস বিদ্যা, শারীরবিদ্যা, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা, বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা, এন্ডোক্রাইনোলজি এবং জীবভূগোল। আমরা প্রত্যেকটি শাখা সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে আমরা যে শাখাটি নিয়ে আলোচনা করব সেটি হলো অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি। জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা করা হয় জীববিজ্ঞানের যেই শাখায়, সেই শাখাটিকেই বলা হচ্ছে অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি। অঙ্গসংস্থান দুই রকম হতে পারে, বহি অঙ্গসংস্থান এবং অন্ত অঙ্গসংস্থান। এই জন্য অঙ্গসংস্থান বিদ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তো বহি অঙ্গসংস্থান জিনিসটি আসলে কি? দেহের বাহ্যিক বর্ণনার বিষয়ই হচ্ছে বহি অঙ্গসংস্থান, অর্থাৎ একটি জীব বাহ্যিকভাবে দেখতে কেমন, তার কী কী অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলো বর্ণনার বিষয় হলো বহি অঙ্গসংস্থান। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, একটি প্রাণী দেখতে পাচ্ছ, এই প্রাণীটি বাহ্যিকভাবে দেখতে কেমন, কী কী অঙ্গ রয়েছে, এই বিষয়টি হলো বহি অঙ্গসংস্থান। অপর শাখাটি হচ্ছে অন্ত অঙ্গসংস্থান। তো অন্ত অঙ্গসংস্থান এই ক্ষেত্রে কি করা হয়? দেহের অভ্যন্তরীণ বর্ণনা করা হয়, অর্থাৎ কোনো একটি জীবের অভ্যন্তরীণ কী কী অঙ্গ রয়েছে, অভ্যন্তরীণ গঠন কেমন, সে সম্পর্কে আলোচনা করা হয় অন্ত অঙ্গসংস্থান নামক অংশটিতে। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রের প্রাণীটির অভ্যন্তরীণ কী কী অঙ্গ রয়েছে সেগুলো এখানে দেখানো হয়েছে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি অঙ্গসংস্থান বিদ্যায়
বা অঙ্গসংস্থান শাখায় জীবের দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয়। সেটি হতে পারে বহি অঙ্গসংস্থান অথবা অন্ত অঙ্গসংস্থান। এরপর আমরা শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শ্রেণীবিন্যাসের কিছু ধাপ দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। কোনো একটি জীবের শ্রেণীবিন্যাস করতে হলে এই ধাপগুলোতে তাকে স্থান দিতে হয়। তো শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো নিয়ে আলোচনা করে। পরবর্তী শাখা শারীরবিদ্যা বা ফিজিওলজি। জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ এ শাখায় আলোচিত হয়। এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ এই শাখায় পাওয়া যায়। তোমরা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছ। প্রথম চিত্রে উদ্ভিদের সালোকসংশ্লেষণ দেখানো হয়েছে। এটি কিন্তু আলোচনা করা হয় ফিজিওলজি বা শারীরবিদ্যায়। দ্বিতীয় চিত্রে মানুষের বিভিন্ন তন্ত্র দেখানো হয়েছে, যেমন পেশিতন্ত্র, কঙ্কালতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, স্নায়ুতন্ত্র। এই তন্ত্রগুলো কিভাবে কাজ করে সেগুলো কিন্তু আলোচনা করা হয় শারীরবিদ্যা বা ফিজিওলজিতে। পরবর্তী চিত্রে দেখানো হয়েছে রেচনতন্ত্র। মানুষের রেচন ক্রিয়া কিভাবে সম্পন্ন হয় এগুলো আলোচনা করা হয় শারীরবিদ্যা বা ফিজিওলজিতে। তোমরা মানুষের ফিজিওলজি সম্পর্কিত একটি চিত্র দেখতে পাচ্ছ, অর্থাৎ মানুষের যেই অঙ্গ বা অঙ্গতন্ত্রগুলো রয়েছে সেগুলো কিভাবে কাজ করে এগুলোই হলো ফিজিওলজি বা শারীরবিদ্যার আলোচ্য বিষয়। এরপর আমরা জানব হিস্টোলজি সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রে একটি মানুষকে দেখানো হয়েছে এবং তার শরীরের যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলো এখানে দেখানো হয়েছে। তো পেশিগুলো একত্রিতভাবে বা কোষগুলো একত্রিতভাবে যেই অঙ্গটি গঠন করে তাকে আমরা বলে থাকি টিস্যু। অনেকগুলো কোষ একসাথে কি গঠন করে? টিস্যু গঠন করে। তো এখানে আমরা মানুষের একটি টিস্যু দেখতে পাচ্ছি। এই টিস্যু দুই প্রকার হতে পারে, অর্থাৎ জীবজগতে যে টিস্যুগুলো পাওয়া যায় সেগুলো আমরা প্রধানত দুই ভাগে ভাগ করে থাকি, প্রাণী টিস্যু এবং উদ্ভিদ টিস্যু। তাহলে হিস্টোলজির আলোচ্য বিষয় কি? হিস্টোলজি বা টিস্যুবিদ্যায় জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। তোমরা এখানে একটি উদ্ভিদ দেখতে পাচ্ছ। উদ্ভিদ দেহেও কিন্তু এইরকম অনেক কোষের সমন্বয়ে টিস্যু রয়েছে। এগুলোকে আমরা উদ্ভিদ টিস্যু বলে থাকি। পরবর্তী শাখা ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। শিক্ষার্থী বন্ধুরা, উপরে একদম বাম পাশে তোমরা একটু খেয়াল করো, এখানে শুক্রাণু এবং ডিম্বাণু দেখানো হয়েছে। এই দুটির মিলিত অবস্থাকে জাইগোট বলা হয়। জাইগোট পরবর্তীতে বিভাজিত হয়ে আস্তে আস্তে পূর্ণাঙ্গ একটি মানব শিশু গঠন করে। তো ভ্রূণবিদ্যা নামক যে শাখাটি রয়েছে সেই ভ্রূণবিদ্যায় জননকোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজিতে। পরবর্তী শাখা কোষবিদ্যা বা সাইটোলজি। তোমরা প্রথম চিত্রে একটি উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছ, দ্বিতীয় চিত্রে একটি প্রাণী কোষ দেখতে পাচ্ছ। তো জীবদেহের কোষের গঠন, কার্যাবলী, বিভাজন সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় সেটি হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। পরবর্তী শাখা বংশগতিবিদ্যা, যেটিকে আমরা জেনেটিক্স বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো জেনেটিক্সের ক্ষেত্রে সবচেয়ে আলোচ্য যে বিষয়গুলো চলে আসে সেগুলো হলো ক্রোমোজোম বা ডিএনএ। প্রথম চিত্রে তোমরা একটি ক্রোমোজোম দেখতে পাচ্ছ, দ্বিতীয় চিত্রে একটি ডিএনএ দেখানো হয়েছে। বংশগতিবিদ্যায় জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে আলোচনা করা হয়। পরবর্তী শাখা বিবর্তনবিদ্যা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাম পাশের কালো চিত্রটি একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে দেখতে পাবে একটি প্রাণী কিভাবে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে অপর একটি প্রাণীর রূপ নিচ্ছে। এটি হলো মূলত বিবর্তনবিদ্যার আলোচ্য বিষয়, অর্থাৎ একটি প্রাণী আস্তে আস্তে পরিবর্তিত হয়ে কিভাবে নতুন একটি প্রাণীর সৃষ্টি করে সে সম্পর্কে আলোচনা করা হয় বিবর্তনবিদ্যায়। এই প্রক্রিয়াটি কিন্তু অত্যন্ত ধীর গতির, অর্থাৎ হাজার হাজার বছর ধরে একটি প্রাণীর মধ্যে খুবই অল্প
পরিবর্তন দেখা দিতে পারে। এই জন্যে বিবর্তন সম্পর্কে আমরা বাস্তবে অতটা ধারণা পাই না। দ্বিতীয় চিত্রে এরকমই একটি অংশ দেখানো হয়েছে, অর্থাৎ কিভাবে একটি প্রাণী থেকে অপর একটি প্রাণী আস্তে আস্তে তৈরি হতে পারে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে, সেটি দেখানো হয়েছে। তো পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রম বিকাশের তথ্যসমূহ বিবর্তনবিদ্যা বা ইভলিউশন নামক শাখাটিতে আলোচনা করা হয়। পরবর্তী শাখা বাস্তুবিদ্যা বা ইকোলজি। প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে ইকোলজি বা বাস্তুবিদ্যায় আলোচনা করা হয়। অর্থাৎ একটি প্রাকৃতিক পরিবেশে যেই উপাদানগুলো রয়েছে, জড় উপাদান বা জীব উপাদান, তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কেই আলোচনা করা হয় ইকোলজি বা বাস্তুবিদ্যা নামক শাখাটিতে। পরবর্তীতে আমরা এন্ডোক্রাইনোলজি নিয়ে আলোচনা করব। তো এন্ডোক্রাইনোলজি এখানে মূলত হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। তোমরা মানুষের বিভিন্ন ধরনের গ্রন্থি দেখতে পাচ্ছ। বাম পাশে পিটুইটারি গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, অগ্নাশয় এবং গোনাড দেখানো হয়েছে। ডান পাশে থাইরয়েড, অ্যাড্রেনাল গ্রন্থি, কিডনি এবং গোনাড দেখানো হয়েছে। তো এই যে গ্রন্থিগুলো রয়েছে সেই গ্রন্থিগুলো থেকেই মূলত বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়। তো জীবদেহে এই হরমোনগুলো কি কাজ করে থাকে সেই কার্যকারিতা নিয়েই আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজি নামক শাখাটিতে। পরবর্তী শাখাটি হচ্ছে জীব ভূগোল। তো জীব ভূগোল জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিভাগ সম্পর্কিত বিদ্যা, অর্থাৎ আমাদের এই পৃথিবীর কোন অঞ্চলে কী ধরনের জীব বসবাস করে সেই সম্পর্কেই এই আলোচনা করা হয় জীব ভূগোল নামক শাখাটিতে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখানে একটি কাজ দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো চিত্র আছে, 9টি চিত্র আছে। এই উপরের চিত্র দেখে কোনটি জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত তার একটি তালিকা তৈরি করবে। এ পর্যায়ে আমরা ফলিত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক ফলিত জীববিজ্ঞান কি। জীববিজ্ঞানের যে শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয় তাকে ফলিত জীববিজ্ঞান বলে। অর্থাৎ আমরা ভৌত জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে মানব কল্যাণে বিভিন্ন জীবকে ব্যবহার করব সেই সম্পর্কিত আলোচনাই করা হয় ফলিত জীববিজ্ঞানে। ফলিত জীববিজ্ঞানেরও অনেকগুলো শাখা রয়েছে, আমরা সেই শাখাগুলো সম্পর্কে একটু জানব। এগুলো হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান, জীব পরিসংখ্যানবিদ্যা, পরজীবী বিদ্যা, মৎস্যবিজ্ঞান, কীটতত্ত্ব, অণুজীব বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জিন প্রযুক্তি, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান, বন বিজ্ঞান, জীব প্রযুক্তি, ফার্মেসি এবং বন্যপ্রাণীবিদ্যা। আরও একটি রয়েছে বায়ো ইনফরমেটিক্স। আমরা এই শাখাগুলো সম্পর্কেও একটু জানব। প্রথমে জানব জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমে একটি প্রাগৈতিহাসিক জীব দেখতে পাচ্ছ যেটি হলো ডাইনোসর। এরপর ডান পাশে একটি জীবাশ্ম দেখতে পাচ্ছ। অর্থাৎ জীবাশ্ম বিদ্যায় প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয়। এরপর জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়ো স্ট্যাটিস্টিক্স। এখানে জীব পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ কোনো একটি প্রাকৃতিক পরিবেশে বা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে কি কি ধরনের বা কোন কোন প্রজাতির প্রাণী রয়েছে, তার সংখ্যা কত, এগুলোর বাৎসরিক একটি হিসেব রাখা হয়। এগুলোকেই বলা হয় জীব পরিসংখ্যান বিদ্যা। এরপর রয়েছে পরজীবী বিদ্যা। পরজীবী প্রধানত দুই প্রকার হয়ে থাকে, বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী। তোমরা প্রথম চিত্রে একটি যোগ দেখতে পাচ্ছ, এটিকে আমরা বহিঃপরজীবী বলে থাকি। দ্বিতীয় চিত্রে কৃমি দেখানো হয়েছে, এটিকে আমরা অন্তঃপরজীবী বলে থাকি। এরপরের চিত্রে পরজীবীর একটি জীবন চক্র বা জীবন প্রণালী দেখানো হয়েছে, কিভাবে পরজীবী তার জীবন চক্র সম্পন্ন করে। এ সম্পর্কে তোমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে বিস্তারিত জানতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে যেই চিত্রটি দেখতে পাচ্ছ এটি হলো পরজীবিতা। তো পরজীবিতা অর্থাৎ পরজীবী কোনো একটি পোষক দেহে বসবাস করার কারণে বিভিন্ন ধরনের রোগ হতে পারে।
শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যে শাখাটি নিয়ে আলোচনা করব সেই শাখাটি আলোচনার বিষয়ে আমরা প্রথমেই একটি চিত্র দেখতে পাচ্ছি। সেটি হলো মাছের চিত্র। দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে মাছ উৎপাদন, তৃতীয় চিত্রে দেখানো হয়েছে মাছ সংরক্ষণ, চতুর্থ যেই চিত্রটি রয়েছে সেটি হলো মৎস্য সম্পদ ব্যবস্থাপনা। তো এই যে মাছ বা মৎস্য সম্পদ রয়েছে এগুলো নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটি হলো মৎস্য বিজ্ঞান, অর্থাৎ মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞানই হলো মৎস্য বিজ্ঞান। তারপর কীটতত্ত্ব। কীটতত্ত্ব নামক শাখাটিতে কীটপতঙ্গের কি কি দিক নিয়ে আলোচনা করা হয় সেগুলো সম্পর্কে আমরা একটু জানব। তোমরা এখানে দেখতে পাচ্ছ কীটপতঙ্গের জীবন, অর্থাৎ কীটপতঙ্গের জীবনচক্র নিয়ে কীটতত্ত্বে আলোচনা করা হয়। তারপর কীটপতঙ্গের কি কি অপকারিতা রয়েছে, উপকারিতা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। কিভাবে কীটপতঙ্গ দমন করা যায় এ সম্পর্কে আলোচনা করা হয় এবং কীটপতঙ্গ দ্বারা সার্বিকভাবে আমাদের কি কি ক্ষয়ক্ষতি হতে পারে এগুলো নিয়ে আলোচনা করা হয় কীটতত্ত্বে। পরবর্তী যেই ফলিত জীববিজ্ঞানের শাখাটি রয়েছে সেটি হলো অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। যেই জীবগুলো বা যেই অণুজীবগুলো আমরা দেখতে পাই না খালি চোখে সেগুলোই হলো আণুবীক্ষণিক জীব। তো আণুবীক্ষণিক জীবের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, রয়েছে ভাইরাস, এগুলো সম্পর্কে মূলত অণুজীব বিজ্ঞানে আলোচনা করা হয়। অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞানকেই বলা হয় অণুজীব বিজ্ঞান। এরপর কৃষি বিজ্ঞান অর্থাৎ এগ্রিকালচার। কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার এটিও কিন্তু ফলিত জীববিজ্ঞানের একটি শাখা। তো কৃষি বিজ্ঞান বা ফলিত জীববিজ্ঞানে কি কি নিয়ে আলোচনা করা হয় তোমরা নিশ্চয়ই জানো। এক্ষেত্রে গৃহপালিত যেই পশু পাখি রয়েছে, তারপর সবজি চাষ, ফসল চাষ, পোলট্রি, খামার ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে কিন্তু এই কৃষি বিজ্ঞানে আলোচনা করা হয়। এরপর হলো চিকিৎসা বিজ্ঞান। মানবদেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি নিয়ে আলোচনা করা হলো চিকিৎসা বিজ্ঞানের কাজ। অর্থাৎ ফলিত জীববিজ্ঞানের এই শাখাটিতে রোগের চিকিৎসা এবং মানব জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তী শাখাটি হলো জিন প্রযুক্তি। এক্ষেত্রে জিন প্রযুক্তি এবং জিন প্রযুক্তি কিভাবে ব্যবহার করা হয় মানব কল্যাণে সে সম্পর্কে আলোচনা করা হয়। পরবর্তী শাখাটি হলো প্রাণ রসায়ন। জীবের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী, রোগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন নামক শাখাটিতে। পরবর্তী শাখা পরিবেশ বিজ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্সে পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তারপর হচ্ছে সামুদ্রিক বিজ্ঞান। এক্ষেত্রে সামুদ্রিক জীব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সামুদ্রিক জীবের জীবন প্রণালী, এদের ব্যবহার, অর্থনৈতিকভাবে কিভাবে এগুলোকে ব্যবহার করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় বা আর্থিকভাবে লাভবান হওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় সামুদ্রিক জীববিজ্ঞান নামক শাখাটিতে। তারপর হলো বন বিজ্ঞান। বন বিজ্ঞানে কী কী নিয়ে আলোচনা করা হয়? বন বিজ্ঞানের আলোচ্য বিষয় হলো বনের গঠন, বন সম্পদ কিভাবে ব্যবস্থাপনা করতে হবে এবং কিভাবে সংরক্ষণ করতে হবে এগুলো নিয়ে আলোচনা করা হয়। এরপর হচ্ছে জীব প্রযুক্তি। তো জীব প্রযুক্তি এই শাখাটিতে মানব এবং পরিবেশের কল্যাণে কিভাবে জীব ব্যবহার করা যায় সেই প্রযুক্তি বিষয়ক জ্ঞান নিয়ে আলোচনা করা হয়। যেমন এরকম একটি উদাহরণ দেওয়া আছে টিস্যু কালচারের। এরপর হলো ফার্মেসি। ফার্মেসি মূলত ঔষধ শিল্প নিয়ে আলোচনা করে, সেই সাথে প্রযুক্তিকে কিভাবে ঔষধ শিল্পে কাজে লাগানো যায় সে সম্পর্কে আলোচনা করা হয়। এরপর হচ্ছে বন্যপ্রাণী বিদ্যা। বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞানকে বন্যপ্রাণী বিদ্যা বলা হয়। এক্ষেত্রে বন্যপ্রাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তারপর রয়েছে বায়ো ইনফরমেটিক্স। কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্যকেই বলা হয় বায়ো ইনফরমেটিক্স। যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ ক্যান্সার কিভাবে বিশ্লেষণ করতে হয় সে সম্পর্কিত বিজ্ঞানটি হলো বায়ো ইনফরমেটিক্স। এক্ষেত্রে কম্পিউটারের সাহায্য নিতে হয়, এই জন্যই বলা হয় কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান।
একে আমরা বায়ো ইনফরমেটিক্স বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কিছু প্রশ্ন এবং উত্তর রয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে 5টি ফলিত শাখার নাম লিখো। আমরা অনেকগুলো ফলিত শাখা দেখেছি। দ্বিতীয় প্রশ্ন, অণুজীব বিজ্ঞান কি? তৃতীয় প্রশ্ন হলো বন বিজ্ঞানের আলোচ্য বিষয় কি কি? শিক্ষার্থী বন্ধুরা, একটি চিন্তনমূলক কাজ রয়েছে, তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। তো এখানে প্রশ্নটি হচ্ছে বাস্তুবিদ্যাকে কেন ভৌত শাখার অন্তর্গত করা হয়েছে ব্যাখ্যা করো। তোমরা প্রশ্নটির অ্যান্সার নিজেরা খুঁজবে। এরপর আরও একটি কাজ রয়েছে তোমাদের জন্য। এখানে 11টি চিত্র রয়েছে। এই চিত্রগুলো দেখে কোনটি জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত তার একটি তালিকা তৈরি করবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।